প্রথম কথা হলো নৌকা ছিদ্র বন্ধ হয়েছে। দ্বিতীয় কথা হলো বিদেশ থেকে রেমিটেন্স আসছে। তৃতীয় হলো আইএমএফ ওনার সাহায্য করছে। ভ্যাট ট্যাক্স বাড়াচ্ছে কেন? আমার কি মনে হয় জানেন, ৭৬ মনান্তরের সময় লর্ড ক্লাইভ 10% খাজনা থেকে 15-20% করেছে। এরপর আরও কিছুদিন পরেও 50% করছে। সেইটাকে বলা হয় গ্রেট বেঙ্গল ফ্যামিন। 1/3 অফ বেঙ্গলের লোক সংখ্যা মারা গেছে। তখন ওয়েস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গল একসাথে ছিল। কেন মারা গেছে? ট্যাক্স বাড়ানোর জন্য। আমি বলি এখনও লর্ড ক্লাইভের ভূত আইএমএফের উপরে আছে, আর আইএমএফের ভূত বাংলাদেশ গভর্নমেন্টের উপরে আছে। ওইভাবে চলতেছে। না হয় দুর্দিনে ওনারা ভ্যাট ট্যাক্স বাড়াইতে পারে না, ছোটোখাটো ব্যবসা সব বন্ধ হয়ে যাবে। যেহেতু এখানে সবাই এনজিও থেকে আসছে এবং অন্য প্রফেশন থেকে আসছে। বাণিজ্য উপদেষ্টা, ওনার বাবা ছিল অরিজিনাল উদ্যোক্তা। উনি বাবার ব্যবসায় চালাইছে, উনি ভালো করেছে, কিন্তু উনি সাধারণ মানুষের দুঃখ বোঝার মতো শক্তি ওনার না আছে বলে মনে হয় না। আপনি কি মনে করেন অন্তর্বর্তী সরকার গত 6 মাস প্রায় সরকার গঠন করেছে, এই 6 মাস তারা ব্যর্থ? 6 মাসে ওনারা পুরা ব্যর্থ নয়, আংশিকভাবে ওনারা ব্যর্থ। প্রথম কথা হলো ওনাদের পক্ষে দুটো জিনিস ছিল। একটা হলো যারা ফরেন কারেন্সি আর্নার তারা নানাভাবে রেমিটেন্সে পাঠিয়েছে। না হয় আমাদের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অনেকটা শূন্যের কোটায় যেত। আমি গতকালেও কোনো একটা পত্রিকা দেখেছি যে প্রত্যেক সপ্তাহে এসালাম 18-20 কোটি টাকা সে ব্যাংক থেকে উত্তোলন করে নিয়ে যেতেন ক্যাশ। তো মূলত সেগুলো বন্ধ হয়েছে। সেটা একদিক, প্রচুর পরিমাণ রিমিটেন্স আছে আরেকটা দিক। আর যেহেতু বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় আইএমএফে চাকরি করছেন, সারা ওয়ার্ল্ডে ঘুরেছেন, সেজন্য মনে হয় এসব অর্গানাইজেশনের চিফ অ্যাডভাইজার এবং গভর্নরের উপরে একটা বিশ্বাসযোগ্যতা আছে তাদের উপর, ওনাদের উপর। তার জন্য ওই পয়সাগুলো পাচ্ছে। কিন্তু তারপরও প্রশ্ন হলো, প্রথম কথা হলো নৌকা ছিদ্র বন্ধ হয়েছে। দ্বিতীয় কথা হলো বিদেশ থেকে রেমিটেন্স আসছে। তৃতীয় হলো আইএমএফ ওনার সাহায্য করছে। তাহলে ওনারা চলতে পারল না কেন? ভ্যাট ট্যাক্স বাড়াচ্ছে কেন? আমার কি মনে হয় জানেন, ৭৬ মনান্তরের সময় লর্ড ক্লাইভ 10% খাজনা থেকে 15-20% করেছে। এরপর আরও কিছুদিন পরেও 50% করছে। সেইটাকে বলা হয় গ্রেট বেঙ্গল ফ্যামিন। 1/3 অফ বেঙ্গলের লোক সংখ্যা মারা গেছে। তখন ওয়েস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গল একসাথে ছিল। 1/3 লোক মারা গেছে। কেন মারা গেছে? ট্যাক্স বাড়ানোর জন্য। 43-এর মনান্তর চার্চিল ছিল প্রাইম মিনিস্টার। এখানে 50 লক্ষ লোকের উপরে মারা গেছে, দুই বাংলা মিলিয়ে। আর জার্মানিতে গ্যাস চেম্বারে মারা গেছে 60 লক্ষ লোক। সেটার জন্য আজ পর্যন্ত বিচার আচার হচ্ছে, কিন্তু 43 মনান্তর ইতিহাসে ভুলে গেছে। 74 দুর্ভিক্ষ কেন হলো? সেগুলো এখনো তলিয়ে দেখেনি। আমি বলি এখনো লর্ড ক্লাইভের ভূত আইএমএফের উপরে আছে, আর আইএমএফের ভূত বাংলাদেশ গভর্নমেন্টের উপরে আছে। ওইভাবে চলতেছে। না হয় দুর্দিনে ওনারা ভ্যাট ট্যাক্স বাড়াইতে পারে না, ছোটোখাটো ব্যবসা সব বন্ধ হয়ে যাবে। যেহেতু এখানে সবাই এনজিও থেকে আসছে এবং অন্য প্রফেশন থেকে আসছে। আর যিনি বাণিজ্য উপদেষ্টা, ওনার বাবা ছিল অরিজিনাল উদ্যোক্তা।
উনি বাবার ব্যবসায় চালাইছে, উনি ভালো করেছে, কিন্তু উনি সাধারণ মানুষের দুঃখ বোঝার মতো শক্তি ওনার না আছে বলে মনে হয় না। এখন আপনি কি চাচ্ছেন? আমি আগেও একবার ইন্টারভিউতে বলছি, আমাদের পরিসংখ্যান থাকা দরকার, আমাদের প্রয়োজন কতটুকু উৎপাদন হয়েছে, সেই হিসাবে আমাদের আগে থেকে ইম্পোর্ট করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হলো বড় দুর্ভিক্ষ ছাড়াও মঙ্গা বলে বিভিন্ন সময় চালিয়ে দিয়েছে, যেমন রংপুর হয়েছে, দিনাজপুর হয়েছে, বিভিন্ন এলাকা হয়েছে, সেটাও দুর্ভিক্ষেরই খুব কাছাকাছি। কিন্তু আজ 40 বছরের উপরে আমরা গার্মেন্টস এক্সপোর্ট করতেছি, কিন্তু এখন গার্মেন্টস অনেক বড় বড় ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, এটা কোনো ডিপার্টমেন্ট হয়নি। আমি মনে করি খাদ্য মন্ত্রণালয়ে অ্যান্টি ফ্যামিন একটা ডিপার্টমেন্ট থাকা দরকার, যেখানে খাদ্য সংকটে ওরা খাদ্য নিয়ে যাবে। ব্যাংকারদের বিদেশ যাত্রার সব ধরনের বাধা উঠিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে দেশের বাইরে যেতে কেন্দ্রীয় ব্যাংকের কোনো অনুমতির প্রয়োজন হবে না। এই বিষয়ে আপনার মূল্যায়ন কি? এটা সময় উপযোগী ডিসিশন, কেননা অনেক সময় কাজ থাকে, বিভিন্ন ব্যাংকের পেমেন্ট থাকে, বা বিভিন্ন ব্যাংকের সাথে যোগাযোগের জন্য থাকে, নানাবিধ কাজ থাকে, ইম্পোর্ট এক্সপোর্ট থাকে, তারা জরুরি কাজে যদি যাইয়ে থাকে, আর বিভিন্ন বোর্ড যদি তাদেরকে পারমিশন দেয়, কাজের লিস্ট দেয়, অবশ্যই যাবে, এবং পারমিশন নিয়ে ধীর গতিতে চললে তো আমাদের কাজগুলো আগাবে না। এখানে দেখেন, আমেরিকান ম্যানেজমেন্ট আর ব্রিটিশ ম্যানেজমেন্টের বিশাল একটা পার্থক্য আছে। আমেরিকান ম্যানেজমেন্ট বলতেছে মেক এ কুইক ডিসিশন, ইফ ইউ মেক এ মিস্টেক মেক অ্যানাদার কুইক ডিসিশন। আর যে ধীর গতির ডিসিশন না, ইউ নেভার ফাইন্ড দ্য সলিউশন। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে কোনো দল অনীহা দেখা দিয়েছে, আগ্রহ দেখাচ্ছে না, এটা কেন হচ্ছে? আমি বলি যে বিপ্লবের সময় কারো মৌন সমর্থন ছিল, কেউ সরাসরি ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। আমি বলি যে ছাত্রদের বেশি অবদান ছিল, তো অন্যদেরও কিছু ছিল। এখন আমরা যদি প্রথমেই যদি বিপ্লব হওয়ার পরপরও যদি আমরা এসব জিনিসটা সামনে নিয়ে আসতে পারতাম, তখন কারো কিছু বলার থাকতো না। আমরা দেশের শান্তির জন্য, দেশের সব কিছুকে ম্যানেজ করার জন্য, সত্যি কথা বলতে কি, যদিও এটা প্রাসঙ্গিক নয়, আমি মনে করব আমাদের জেনারেল ওয়াকারুজ্জামানের কন্ট্রিবিউশন অকল্পনীয়। ওনার ওই সময় উপযোগী ডিসিশন যদি না নিতেন, তাহলে অন্য কিছু হতে পারত। আমি মনে করি ওনার মধ্যে দূরদর্শিতা আছে, আর উনি রক্ত পিপাসু নয়। কারণ কার্স জিনিসটা যারা শিখেছে, যারা প্র্যাকটিস করেছে, তারা করে কি জানেন? হরর ফিল্ম দেখলে বুঝবেন। তারা প্রথমে ইঁদুরের রক্ত খায়, এরপরে বিড়ালের রক্ত খায়, এরপরে কুকুরের রক্ত খায়, এরপরে মানুষের বাচ্চা নিয়ে জবা করে সেই রক্ত খায়। তখন তার বসে বলে, তুমি এখন রিয়েলি অন্যায় কাজগুলো করতে পারবা। পতিত সরকার ঘুম করে নিছে, কেমিক্যাল দিয়ে মানুষ মারা ফেলছে, চটের মধ্যে ঢুকিয়া পানিতে ডুবিয়ে মেরেছে, আয়না ঘরে মানুষকে অন্ধকারে রেখে তাদের স্মৃতিশক্তি, দৃষ্টিশক্তি, তাদের মেন্টাল ভারসাম্যতা পর্যন্ত নষ্ট করে ফেলছে, কারো ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে। এগুলা যারা ওই সেক্টে প্র্যাকটিস করছে তাদের পক্ষেই সম্ভব। সেজন্য আমি জেনারেল ওয়াকারুজ্জামান বলবো, উনি এক্সট্রাঅর্ডিনারি লোক। উনি রক্তের দিকে যায়নি, ন্যায়ের দিকে গেছে। এখন মিসআন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে, গণতন্ত্রের মিসআন্ডারস্ট্যান্ডিং থাকাটাই স্বাভাবিক, কিন্তু আমি বলবো সবাই বসলে এটা সলিউশন হয়ে যাবে। মিজানুর রহমান আজহারের একটি মন্তব্যের কারণে রাজনৈতিক আক্রোশের শিকার হয়েছেন। আসলে আলেম ওলামাদের কি রাজনীতি থেকে দূরে থাকা উচিত নয়? আমি মনে করি সবারই রাজনীতি করার অধিকার আছে, তবে আমি সাধারণ মানুষে বলতে চাই, কলুষিত রাজনীতি করা উচিত না। যে রাজনীতি অন্যকে হার্ট করে, সে রাজনীতি করা উচিত না। রাজনীতি মানে হচ্ছে, আমি বহু আগে লন্ডন ডিজেনবার্গে একটা ওয়াজ শুনেছি, সে ওয়াজটা ইজিপশিয়ান স্কলার করেছে। বলছে খ্রিশ্চানরা
বলে মুসলমানের মধ্যে মেলা বিভেদ, সুন্নি শিখ শিয়া। উনি বলল যে খ্রিস্টানদের মধ্যে মেলা বিভেদ আছে, হিন্দুদের মধ্যে আছে, বৌদ্ধদের মধ্যে আছে, অথবা জুদের মধ্যেও আছে, এবং এই বিভেদ থাকাটা খুব স্বাভাবিক। বিভেদ না থাকলে কি হতো? আগে কেউ বলে উত্তর পাড়ার লোকগুলা ভালো, দক্ষিণ পাড়ার লোকগুলা ভালো, চায়না নাম হলে পাহাড়ের উত্তর, পাহাড়ের দক্ষিণ, নদীর উত্তর, নদীর পূর্ব, এই এক একজন এক এক সুপিরিয়ার মনে করে। যদি বিভেদ না থাকতো তাহলে সবাই মসজিদে সেজদা করে পড়ে থাকলে দুনিয়ার আবাদ হইতো না, অথবা সবাই নমাজ কালাম ছাড়ে দিয়ে মসজিদটা উপড়েই ফেলতো। কিন্তু গির্জাগুলো হাজার হাজার বছর পর্যন্ত আছে, মসজিদগুলো হাজার বছর পর্যন্ত আছে, মন্দিরগুলো ওইভাবে আছে। এই বিভেদ থাকার জন্য এইসব ধর্ম প্রতিষ্ঠান এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। অতএব ডিফারেন্স থাকবে, কেউ বেশি বলবে, কেউ কম বলবে, কিন্তু বসার জায়গা রাখতে হবে, সেটার নাম গণতন্ত্র। ছাত্র ইউনিয়নের নেতা লাল সন্ত্রাস করার ঘোষণা দিয়েছেন, আপনার অভিমত কি? এগুলো যদি কেউ করে থাকে তাদেরকে আইনের আওতায় আনা উচিত, আইনি এটা দেখবে। পাহাড়িদেরকে পুলিশ নির্যাতন করেছেন, আক্রমণ করেছেন গণ অভ্যুত্থানের পর, এটাকে কিভাবে দেখছেন? আসলে প্রত্যেকটা জিনিসেরই কোনো কারণ থাকে। এখন কারণ ক্ষতি না দেখে, যদি অন্যায়ভাবে করে থাকে নিশ্চয় অন্যায়, আর কারণ ক্ষতি দেখেই সলিউশন করা উচিত। আমাদের দেশে নানাভাবে মানুষ এসে প্রটেস্ট করে, এটা দিতে হবে, ওটা দিতে হবে। এখন সব কিছু দেওয়ার তো সবসময় সম্ভব না। এটা দুটো পদ্ধতি আছে, একটা হলো তাদের কাউন্সেলিং করতে হবে, ভাই আমরা শুনবো তোমাদের কথা, অথবা সেই দায়িত্বে যারা আছে তাদেরকে বলতে হবে, ভাই ওদের সাথে কথা বলো, আন্ডারস্ট্যান্ডিং করো, কোনো ডিমান্ড যদি ফুলফিল করতে হয় সেটা আমরা করব, আর যেটা এখন করতে পারবো না সেটা পরে করব। আমার মনে হয় এগুলার আলোচনার মধ্যে সলিউশন করা উচিত।